আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শুরুতেই একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো তো ছবিটা কিসের? এখানে খেজুর গাছ, এই পাশে পিরামিড, এখানে উট, মরুভূমির মতো দেশ। তাহলে বুঝতে পারছো কি আজকে আমরা কোন গল্পটা পড়ব? অনেকেই হয়তো বুঝে গেছো যে আজকে আমরা সৈয়দ মুজতবা আলী রচিত নীল নদ আর পিরামিডের দেশ গল্পটি পড়ব। শুরু করছি গল্প। সন্ধ্যের দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছলো। এখানে কিন্তু সন্ধ্যার দিকে সময়ের কথা বলা হয়েছে। জাহাজ কোথায় পৌঁছেছিল? সুয়েজ বন্দরে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীলাকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে। বলছে সূর্য অস্ত গেল এমন সময়ের কথা বলা হয়েছে। ওই সময় বন্দরে, সুয়েজ বন্দরে জাহাজ ভিড়েছিল। সেই সূর্যাস্তের সঙ্গে নীল আকাশ কেমন বর্ণ ধারণ করলো? লাল এবং নীল মিলে, দুইটা রং মিলে বেগুনি রং ধারণ করেছে। ভূমধ্যসাগর থেকে 100 মাইল পেরিয়ে আসছে মন্দ মধুর ঠান্ডা হাওয়া। কোথা থেকে ঠান্ডা হাওয়া আসছে? ভূমধ্যসাগর থেকে 100 মাইল পেরিয়ে, 100 মাইল দূরে। এখানে যেই সুয়েজ বন্দর, সেই সুয়েজ বন্দর থেকে 100 মাইল দূরে ছিল ভূমধ্যসাগর। সেখান থেকে মন্দ মধুর ঠান্ডা হাওয়া, মানে হালকা মৃদু মিষ্টি বাতাস আসছে। সূর্য অস্ত গেল মিশর মরুভূমির পিছনে। বলছে সূর্যটা যে অস্ত গেল, সূর্য যখন অস্ত যায় তখন আমরা কি দেখি? আমরা যেখানেই দাঁড়াই না কেন দেখি আমাদের দাঁড়ানোর যে পটভূমি তার শেষ প্রান্তে সূর্য অস্ত যায়। সেখানেও তেমনি মিশর মরুভূমির পিছন দিকে সূর্য অস্ত গেল এমন মনে হয়েছে লেখকের কাছে। সোনালি বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয়। মরুভূমি তো শুধু বালু আর বালু। সেই বালুর কথা বলছে যে সেই বালুতে সূর্যের যে রশ্মি সেটা প্রতিফলিত হয়েছে, সূর্যের আলোটা সে প্রতিফলিত হয়ে আকাশের বুকে হানা দেয়, মানে আকাশের বুকের প্রতিচ্ছবি দেখা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। বলছে কিছুক্ষণ পরপরই মনে হয় যেন রং বদলাচ্ছে। তার একটা রং ঠিক চেনা কোনো জিনিসের রং, সেটা বুঝতে না বুঝতে সে রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে। বলছে কিছুক্ষণ পরপরই যেন সেই রং বদলাচ্ছে। এই রংটা কোন রং হতে পারে এটা ভাবার আগেই যেন সেই রং পরিবর্তন হয়ে আরেকটা রং ধারণ করে। আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি। বলছে সুয়েজ বন্দর ছেড়ে লেখকদের গাড়ি মরুভূমিতে চলে এসেছে। পিছনে তাকিয়ে দেখি শহরের বিজলি বাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছে। বলছে পিছন দিকে তাকিয়ে দেখলো যে বিজলি বাতি, মানে এই যে বৈদ্যুতিক বাতি, আস্তে আস্তে নিষ্প্রভ, মানে সেটা আর কি দূর থেকে দূরে হয়ে যাচ্ছে। নিষ্প্রভ মানে আলোটা কম হয়ে আসছে, তো দূর থেকে দেখছে এই জন্য। মরুভূমির উপর চন্দ্রালোক, সে এক অদ্ভুত দৃশ্য। মরুভূমি যেখানে শুধু বালু আর বালু, সেই মরুভূমির উপর চাঁদের আলো। বলছে লেখক যে সেটা এক অদ্ভুত সুন্দর একটা দৃশ্য। সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না। সবুজ শ্যামলিমার মানে কি? আমাদের বাংলাদেশের চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, শ্যামলে ঢাকা চারদিক। সেখানে মরুভূমির চাঁদ কি আমরা দেখতে পারবো? মরুভূমির চাঁদের সৌন্দর্য, আবার মরুভূমিতে বসেও কিন্তু বাংলাদেশের সবুজ শ্যামলিমার চাঁদের সৌন্দর্য দেখা যাবে না। দুই রকমের সৌন্দর্য। সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুড়ে বলে মনে হয়। বলছে এই সব ব্যাপারটা, এই যে মরুভূমিতে যে অদ্ভুত চাঁদের দৃশ্য, চন্দ্রালোক মানে হচ্ছে চাঁদের আলো, এটা যেন একটা ভুতুড়ের মতো মনে হচ্ছে। চলে যাচ্ছে দূর দিগন্তে, অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায়া পর্দায় ধাক্কা খেয়ে থেমে যায়। বলছে চলে যাচ্ছে দূর দিগন্তে, তারা সেই
মরুভূমির যে চাঁদের আলো সেটাকে রেখে তারা দূরে থেকে দূরে যায়, কিন্তু মানুষ যখন হাঁটে তখন চাঁদ তার সাথে সাথে হাঁটে না। তুমি নিজে হেঁটে দেখো, আকাশে যখন ভরা পূর্ণিমার চাঁদ থাকে তখন চাঁদের সাথে তুমি যত দূরে যাও চাঁদ কিন্তু তোমার সাথে যাবে। এখানেও লেখক কিন্তু তাই বলেছেন। মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দুমাথা উঁচুতে ওঠে। বলছে মোটর গাড়িতে লেখক আছেন, মাঝে মাঝে হঠাৎ ওই উঁচুর দিকে আর কি, রাস্তাটা একটু ঢালু তো উঁচুতে উঠে যায়। জল জল দুটি ছোট সবুজ আলো, বলছে দুটি ছোট ছোট সবুজ আলো দেখা যাচ্ছে, এগুলো কি ভূতের চোখ নাকি? লেখকের মনে হচ্ছে যে এগুলো কি ভূতের চোখ নাকি। শুনেছি ভূতের চোখই সবুজ রঙের হয়। লেখক আবার মনে মনে বলছেন যে শুনেছি, ছোটোবেলা হয়তো শুনেছেন যে ভূতের চোখ সবুজ হয় না। কাছে আসতে দেখি উটের ক্যারাভান, এদেশের ভাষাতে যাকে বলে কাফেলা। কাফেলা তোমরা দেখেছো না? কাফেলা হচ্ছে উট নিয়ে ব্যবসায়ীরা, প্রবাসীরা, তারা উট নিয়ে অনেক বেশ কিছু লোক, সেটা একটা কাফেলার মতো মানে একটা দলের মতো তারা ব্যবসার কাজে বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হয়, সেটা হচ্ছে ক্যারাভান, অর্থাৎ সে দেশের ভাষাতে হচ্ছে কাফেলা। উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে। ওই যে উটের চোখের উপর মোটরের মানে কি, লেখক যে মোটর গাড়িতে আছে সেই গাড়ির হেডলাইটের আলো পড়ায় চোখ দুটি সবুজ দেখা যাচ্ছিল। ভয় পেয়ে গিয়েছিলাম, লেখক নিজেই ভয় পেয়ে গিয়েছিলেন। আর কেনই বা পাবো না বলো? মরুভূমি সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যে পড়েছি ছেলেবেলায়। বলছে ভয় না পাওয়ার কি আছে, আমরাও তো পড়েছি তাই না? মরুভূমি সম্বন্ধে অনেক সত্য মিথ্যা অনেক রকম জাদুর গল্প আমরা ছেলেবেলায় পড়েছি, লেখকও তেমনি পড়েছেন বলে জানিয়েছেন। তৃষ্ণায় সেখানে বেদুইন মারা যায়। মৃত্যুর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে। বলছে মরুভূমিতে এমন গরম হয়, এমন তৃষ্ণা লাগে যে সেখানে বেদুইনরা মারা যায়, আর সেই মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি মানে রক্ষা পাওয়ার জন্য বেদুইন বলছে তার পুত্রের চেয়েও প্রিয় ছিল তার উট, তার উটের গলা কাটে। কেন কাটে দেখো, উটের জমানো জল খায় প্রাণ বাঁচানোর জন্য। তো গলা কাটলে উটের জমানো জল পাবে কোথায়? উটের গলায় একটা থলের মতো থাকে, যেখানে উট নিজেই পানি খেয়ে খেয়ে সেখানে জমা রাখে, প্রয়োজনে সে সেটা পান করে। কারণ উট নিজেই মরুভূমির প্রাণী, সেটা কিন্তু সাধারণ আমাদের এই সমস্ত সবুজ শ্যামল দেশে কিন্তু উট চলে না। কাজেই আল্লাহ পাক তাকে ওইভাবেই সৃষ্টি করেছেন যে তার গলায় একটা, উটের গলায় একটা পানির থলে থাকে, প্রয়োজনে সে সেই পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করে। যদি মোটর ভেঙে যায়, যদি কাল সন্ধে অবধি এ রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে, স্পষ্ট দেখতে পেলুম এ গাড়ি রওনা হওয়ার পূর্বে 500 গ্যালন জল সঙ্গে তুলে নেননি, তখন কি হবে উপায়? বলছে মোটর গাড়ি হঠাৎ যদি নষ্ট হয়ে যায় মরুভূমিতে, এগুলো লেখকের কল্পনা। তারপর বলছে কাল সন্ধ্যা পর্যন্ত এ রাস্তা দিয়ে যদি আর কোনো মোটর গাড়ি না আসে, তারা কিভাবে এই মরুভূমি পার হবে, অতিক্রম করবে। তারপর বলছে যে স্পষ্ট দেখতে পেলুম এ গাড়ি, ওই মোটর গাড়িটা, লেখকের মোটর গাড়ি রওনা হওয়ার সময় পূর্বে আর কি, রওনা হওয়ার আগে 500 গ্যালন জল সঙ্গে নেয়নি। বলছে এরকম যদি অবস্থা হয় তখন কি হবে? মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছে কিন্তু মরুভূমির ভিতর দিয়ে নানা কল্পনা জল্পনা করে। জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিলুম? জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে ফুকটে মরুভূমির ভিতর দিয়ে চলে যাব। বলছে জাহাজে যখন চড়েছিল তখন কিন্তু এই কথা তারা ভাবতে পারেনি যে জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে মরুভূমির ভিতর দিয়ে তারা চলে যাবে। কতক্ষণ ঘুমিয়েছিলুম মনে নেই। এইসব কথা, নানা কথা চিন্তা ভাবনা করতে করতে লেখক মোটর গাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন। যখন মোটরের হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙল, তখন দেখি চোখের সামনে সারি সারি আলো। কায়রো পৌঁছে গিয়েছি। যখন লেখক তো নানান ভয়, নানান অস্থিরতার মধ্য দিয়ে মোটর গাড়িতে চলছিলেন, চলতে চলতে হঠাৎ তিনি ঘুমিয়ে যান।
তারপর হঠাৎ এক সময় গাড়ির খুব একটা ঝাঁকুনিতে লেখকের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে চোখের সামনে সারি সারি আলো। তখন লেখক দেখতে পেলেন যে তারা কায়রো পৌঁছে গিয়েছেন। মজার না খুব গল্পটা? শহরতলিতে ঢুকলাম। কোন শহরতলিতে? কায়রো শহরে। খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে। ওই যে কিসের জানালা? মোটর গাড়ির জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে, মানে আমাদের শহরের মতোই। এই শহরতলিতেই কত না রেস্তোরাঁ, কত না ক্যাফে খোলা। খদ্দেরে খদ্দেরে গিজ গিজ করছে। বলছে এই শহরতলিতে মানে কায়রো শহরে অনেক রেস্তোরাঁ, হোটেল, তারপর ক্যাফে। ক্যাফে তো আমরা বুঝি, সেগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আর খদ্দের অর্থ হচ্ছে, খদ্দের অর্থ যে এখানে খাবারের জন্য ক্রেতারা গিজ গিজ করছে। রাত তখন 11টায়, 11টার সময়ও ক্রেতা রয়েছে। আমি বিস্তর বড় বড় শহর দেখেছি, কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি। এখানে কিন্তু এই যে এই শহরতলিতে কত না রেস্তোরাঁ, কত না ক্যাফে খোলা, খদ্দেরে খদ্দেরে গিজ গিজ করছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটির মধ্যে আমরা কি বুঝি? কায়রো শহরের বিস্তর বর্ণনা আমাদের এই একটা বাক্যের মধ্যে উঠে আসছে। এই যে শহরে শহরে রেস্তোরাঁ, ক্যাফে খোলা, তারপর ক্রেতারা গিজ গিজ করে রাত অবধি, এটা দিয়ে সেখানকার ব্যবসা বাণিজ্য অনেক কিছুই কিন্তু বোঝা যায়, লেনদেন। আর এখানে আরও একটা লাইন, এই যে কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন। নিশাচর শহর কেন বলা হয় কায়রোকে? কারণ অনেক রাত পর্যন্ত কায়রোতে দোকানপাট এগুলো খোলা থাকে এবং সেখানে ক্রেতা বিক্রেতারও ভিড় থাকে। কায়রোর রান্নার খুশবুয়ে রাস্তা মোমো করছে। বলছে কায়রোর যে রেস্তোরাঁগুলো রয়েছে, হোটেলগুলো রয়েছে, সেখানকার রান্নার যে খুশবু, সুঘ্রাণ, তাতে রাস্তা পর্যন্ত মোমো করছে। মাঝে মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগায় যে মনে হয় নেমে পড়ে এখানেই চারটি খেয়ে যাই। বলছে লেখকের সেই মোমো গন্ধ, খাবারের ঘ্রাণ, সুঘ্রাণ তার এত ভালো লেগেছে যে মাঝে মাঝে বলছে যে নাকে এসে এমন ধাক্কা দেয় যেন তখনই সে খেয়ে যায়, এমন তার মনে হয়। অবশ্য রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার দোকানের মতো নোংরা। বলছে ওই কায়রোর যে হোটেল রেস্তোরাঁগুলো, ক্যাফেগুলো, সেগুলো আমরা যে সমস্ত এলাকায় থাকি, আমাদের এলাকার হোটেলগুলো একটু নোংরা না? সোনারগাঁও হোটেল, পাঁচতারা হোটেল, এই সমস্ত হোটেল তো কি শেরাটন হোটেল, শেরাটন, এগুলো খুব সুন্দর না, ঝকঝকে পরিষ্কার, সেরকম না আর কি। সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলুম। বলছে গাড়িতে যারা ছিল লেখকের সাথে সবাই কাছের একটা হোটেলে, নিকটতম মানে কাছেরই একটা রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলো। কারণ সবাই তখন ক্ষুধায় কাতর, সবার খুব ক্ষুধা লেগেছে। তখন রাত 11টার কথা বলা হয়েছে। সন্ধ্যার সময় কিন্তু মরুভূমিতে ঢুকেছিল তারা, গাড়িতে উঠেছিল সন্ধ্যায় জাহাজ থেকে নেমে। তো 11টা, ক্ষুধা তো লাগার কথাই। তড়িঘড়ি 3খানি ছোট ছোট টেবিল একজোড়া করে চেয়ার সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হলো। বলছে ওখানকার বেয়ারারা তড়িঘড়ি অর্থ তাড়াহুড়ো করে 3টা ছোট ছোট টেবিল একসাথে জোড়া করে দিলেন, যেহেতু লেখকদের লোক সংখ্যা বেশি ছিল। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে তোয়ালে কাঁধে বারবার ঝুঁকে ঝুঁকে সালাম জানালো। বলছে রান্নাঘর থেকে, রেস্তোরাঁর রান্নাঘর থেকে বাবুর্চি নিজে, স্বয়ং মানে নিজে, এসে তাদেরকে বারবার সালাম জানাচ্ছে। মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন। বলছে তারা তো মিশর গিয়েছিল, কায়রোর শহরে, মিশরের কায়রো শহরে, সেখানকার বলছে যে ভারতীয় রান্নার মামাতো বোন। বলছে মানে ভারতীয় রান্না তো খুব চমৎকার রান্না, সেই চমৎকার রান্নার কাছাকাছি রান্না মিশরীয়রাও করে। অবশ্য ভারতীয় মোগলাই রান্নার, বলছে ভারতীয়রা যে মোগলাই রান্না করে, মোগলাই অর্থ হচ্ছে বাদশাহী খাবার, সেটার কথা বলা হয়েছে। বারকোষে হরেক রকম খাবারের নমুনা। বলছে বারকোষ অর্থ হচ্ছে এক ধরনের কাঠের পাত্র, সেখানে হরেক রকমের খাবারের নমুনা রয়েছে।
তাতে দেখলুম রয়েছে মুরগি মুসল্লম, শিক কাবাব, স্বামী কাবাব আর গোটা 5-6 অজানা জিনিস। বলছে যে বারকোষে যে নমুনা দেখানো হয়েছে সেখানে দেখো কি কি আছে, এগুলো কিন্তু খেয়াল করে পড়তে হবে বহু নির্বাচনের জন্য। মুরগি মুসল্লম, শিক কাবাব, তারপর স্বামী কাবাব আর গোটা 5 অজানা, সেগুলো আর কি সেই কায়রোর খাবার, মিশরীয় খাবার। আমার প্রাণ অবশ্য তখন কাঁপছিল 4টি আতপ চাল, উচ্ছে ভাজা, সোনামুগের ডাল, পটল ভাজা আর মাছের ঝোলের জন্য। দেখো লেখক কিন্তু এই যে এখানে মুরগি মুসল্লাম, শিক কাবাব, স্বামী কাবাব এগুলো আমরা অনেকেই পছন্দ করি, তাই না? কিন্তু বেশি ক্ষুধা যখন লাগে আর যে চিরন্তন বাঙালি যে, তার কিন্তু সেই বাংলা খাবারের জন্য মন কাঁদবে। লেখকের এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ব্যাখ্যার জন্য আসে। আমার প্রাণ অবশ্য তখন কাঁদছিল। লেখক কি বলছে? 4টি আতপ চালের ভাত, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা হচ্ছে করলা ভাজি, সোনামুগের ডাল, মুগের ডাল রান্না, তারপর পটল ভাজা আর মাছের ঝোলের জন্য, মাছের তরকারির জন্য তার কিন্তু ওই মুরগি মুসল্লামের ইচ্ছে করছিল না খেতে। অত শত বলি কেন, শুধু ঝোল ভাতের জন্য। বলছে অত শত বইলে লাভ কি, শুধু ভাত আর মাছের তরকারি হলেই লেখকের তখন চলে যেত। আর কি মোট কথা লেখক একেবারে পুরা বাঙালি পেটুক লেখক আর কি। তিনি ওসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না। বলছে কিন্তু ওসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না, কাজেই শোক করে কি লাভ। বলছে কাজেই ওই শোক করে লাভ নাই, ওই খাবার শুধু বাংলাদেশেই মিলে। আহারাদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলুম। বলছে খাওয়া শেষ করে যা ছিল হোটেলে তাই খেলেন, খাওয়া শেষ করে আবার ফের মানে আবার গাড়িতে উঠলেন লেখকরা। ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গেছি। বলছে ততক্ষণে লেখকদের গাড়ি কায়রো শহরের মাঝামাঝি চলে এসেছে। গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ডান্স হল, ক্যাবারে। বলছে কায়রোর মাঝামাঝিতে এসে দেখে যে সেখানে গন্ডায় গন্ডায় মানে অনেক অনেক বহু বহু হোটেল আর রেস্তোরাঁ, তারপরে সিনেমা হলও আছে, ডান্স হল আছে, নাচের যে তারপর ক্যাবারেও আছে। খদ্দেরে তামাম শহরটা আবজাব করছে। এই লাইনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আর এই সব লাইনগুলোই কিন্তু, এই গুরুত্বপূর্ণ লাইনগুলো কায়রো শহরের, মিশরের কায়রো শহর যে কতটা বাণিজ্যিক এলাকা, অর্থবহ এলাকা, সেটাই কিন্তু বোঝায়। কত জাত বেজাতের লোক, এই যে খদ্দেরে তামাম শহরটা আবজাব করছে, কত জাত বেজাতের লোক, এই লাইনটা ইম্পর্ট্যান্ট। ওই দেখো অতি খানদানি নিগ্রো। এখন আবার দেখো লেখকের চোখ কত দূর যায়, আবার বলছে দেখো একজন নিগ্রোকে দেখাচ্ছে এবং লেখক একেবারে স্পষ্ট করে বলছে সে একজন খানদানি নিগ্রো। ভেড়ার লোমের মতো কোকড়া কালো চুল। নিগ্রোদের যে বর্ণনা সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে। নিগ্রো কী রকম হয়, নিগ্রোরা ভেড়ার লোমের মতো কোকড়া কালো চুল, লাল লাল পুরু দুখানা ঠোঁট, তাদের ঠোঁট লাল হয়, আর বোচা নাক, নাকগুলা একটু চ্যাপটা, ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য। আমরা জানি এরা তেল মাখে না, কিন্তু আহা ওদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে। লেখক দেখো কত মজা করে শব্দগুলো, বাক্যগুলো লিখেছেন। এই লাইন কটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে কায়রোর যে খানদানি নিগ্রোদের কথা বলা হয়েছে, এই যে কি এটা বলছে যে আমরা জানি এরা তেল মাখে না, কিন্তু আহা ওদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে। এই লাইনটা দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন কিন্তু তোমাদের বুঝতে হবে এটা নিগ্রোদের সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে। ওই দেখো সুদানবাসী, সবাই প্রায় 6 ফুট লম্বা। দেখো আবার সুদানদের সম্বন্ধে বলতে চলে আসছেন লেখক। তারা কত লম্বা? 6 ফুট। আর লম্বা আলখাল্লা পড়েছে বলে মনে হয়। দৈর্ঘ্য 6 ফুটের চেয়েও বেশি। এদের রং ব্রোঞ্জের মতো। এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরু নয়, টকটকে লালও নয়। বলছে সুদানবাসীরা দেখতে কেমন? 6 ফুট লম্বা, লম্বা আলখাল্লা পরে, আর এদের গায়ের রং হচ্ছে ব্রোঞ্জের মতো, ব্রোঞ্জ মানে তামা বর্ণের মতো, আর ঠোঁট হচ্ছে পুরু নয়, আবার টকটকে লালও নয়। কায়রোতে বৃষ্টি হয় দৈবাত। কায়রোতে খুব একটা বৃষ্টি হয় না। দৈবাত মানে কখনো সখনো, তো তাও 2-1 ইঞ্চির বেশি নয়। বলছে
2-1 ইঞ্চির বেশি বৃষ্টি হয় না। তাই লোকজন সব বসেছে হোটেল কাফের বারান্দায় কিংবা চাতালে, মানে বারান্দায় বসে বসে বা চাতাল হচ্ছে চালা ঘরের যে বাইরে একটু থাকে না, আচ্ছা ছোট চালার মতো, সেইখানে। শুনলাম এখানকার বায়োস্কোপও বেশি ভাগ হয় খোলামেলাতে, বায়োস্কোপ খোলামেলাতেই হয়ে থাকে। মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সব কিছু দেখতে পেলুম না, কিন্তু এইবার চোখের সামনে ভেসে উঠল অতি রমণীয় এক দৃশ্য। নাইল, নাইল অর্থ হচ্ছে নীলনদ। বলছে মোটর গাড়ি খুব তাড়াতাড়ি যায় না, এই জন্য সব ভালো করে দেখা যায় না, কিন্তু এবার চোখের সামনে রমণীয় এক দৃশ্য, রমণীয় মানে হচ্ছে অতি মনোরম সুন্দর দৃশ্য, সেটা হচ্ছে নাইল অর্থ নীলনদ। চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে চলছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা, হাওয়াতে কাত হয়ে তেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে। বলছে চাঁদের আলোতে দেখা যাচ্ছে যে নীল নদের উপর দিয়ে মাঝারি মহাজনী নৌকা চলছে, আর পালগুলো কি পেটুক ছেলে, পেটুক মানে যারা বেশি খায় পেট ফুলা, সেরকম পেট ফুলে গেছে আর কি বাতাসে পালগুলোর। ভয় হয়, আর সামান্য একটুখানি জোরে হাওয়া বইলেই হয় পালটায় এক ঝাটকায় চৌচির হয়ে যাবে, নয় নৌকোটা পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে। বলছে লেখক ভয় পাচ্ছে যে নৌকাটা না নীলের অতলে তলিয়ে যায়। এই নীলের জল দিয়ে এদেশে চাষ হয়, এই নীল তার বুকে ধরে যে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয় পিরামিড পিরামিড পিরামিড। চোখের সামনে দাঁড়িয়ে 3টে পিরামিড। বলছে এই নীলের জল দিয়েই এদেশে চাষ হয়, আর সর্বত্রই দেখা যাচ্ছে চারিদিকে পিরামিড। এই চোখের সামনে দাঁড়িয়ে 3টে পিরামিড। এই 3টে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। বলছে সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ হচ্ছে এই 3টে পিরামিড। যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে, দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করছে। বলছে যুগ যুগ ধরেই এই পিরামিড সম্বন্ধে মানুষের নানা জানা অজানা নানান রকম প্রশ্ন, এবং এদের দেয়ালে যে খোদাই করা লিপি, লিপি মানে বর্ণ রয়েছে, সেগুলো সম্বন্ধে এরা খবর সংগ্রহ করার চেষ্টা করছে। মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে। বলছে ভিতরে এবং বাইরে আরও অনেক ছোট বড় পিরামিড রয়েছে, কিন্তু গিজে অঞ্চলের যে 3টি পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে, সেগুলোই ভুবন বিখ্যাত, পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। বলছে কিন্তু লেখকরা যেখানে যেই পিরামিডগুলোর সামনে দাঁড়িয়ে আছে সেগুলোই সবচেয়ে আশ্চর্যজনক, পৃথিবীর যে সপ্তাশ্চর্য পিরামিড সেগুলোই এগুলো। প্রায় 500 ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে ধারণা করা যায় না। বলছে 500 ফুট উঁচু, এত উঁচু সেটা সম্বন্ধে ধারণা করা যায় না, এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু। বলছে সামনে থেকে দেখেও এটা বোঝার উপায় নাই যে কতখানি উঁচু। চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙ্গার মতো একই সাইজ রেখে উঁচু হতো, তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। বলছে পিরামিড তো একটু লম্বা এরকম ত্রিভুজের মতো হয়, এজন্য কিন্তু এর উচ্চতা বোঝা যাচ্ছে না। যদি 4 কোণা হতো, বলের মতো হতো, তাহলে কিন্তু বোঝা যেত। বোঝা যায় দূরে চলে গেলে। গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে 3টি পিরামিড, সব কিছু ছাড়িয়ে মাথা উঁচু করে আছে। বলছে গিজে এবং কায়রো শহর ছেড়ে চলে যাবার পর দূর থেকে বোঝা যায় যে এগুলো আসলেই অনেক উঁচু। তাই বোঝা যায় এ বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। পিরামিডের জন্য কত
লক্ষ টুকরো, দেখো 23 লক্ষ টুকরো পাথর প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরো একত্রে করলে একখানা ছোট খাট ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। ছোটোখাটো ইঞ্জিনের সাইজ, খাট না, ছোটোখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। বলছে 4-5 টুকরো, টুকরো বলতে কি, টুকরো কিন্তু বেশ বড়, 4-5 টুকরো একখানে করলে ছোটোখাটো একটা ইঞ্জিনের সাইজ হয়। কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া করে এ পাথর দিয়ে একটা দেয়াল বানালে যে দেয়াল লম্বায় 650 মাইল হবে। এগুলো তোমাদের মনে রাখতে হবে। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। 1 লাখ লোকের 20 বছর লেগেছে। ফারাওরা হচ্ছে সম্রাটরা বিশ্বাস করতেন, মিশরের সম্রাটরা, তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয় তবে তারা পরলোকেও অনন্ত জীবন পাবে না। তারা কি বিশ্বাস করতো, তার মৃত্যুর পর যদি মৃতদেহটা পচে যায় বা কোনো ক্ষতর সৃষ্টি হয় তাহলে পরলোকে তারা অনন্ত জীবন আর পাবে না। তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতর রাখা হতো যে তার ভিতর ঢুকে কেউ যেন মমিকে ছুতে পর্যন্ত না পারে। এজন্য তারা ওই যে আমরা টিভিতে দেখি না যে শক্ত একটা ইসের মতো বানিয়ে, বাক্সের মতো বানিয়ে সেখানে তারা রাখতো যাতে কেউ এই মৃতদেহের ক্ষতি করতে না পারে। নিদ্রিতের চোখে যেরকম পড়ে আমার চোখে ঠিক তেমনি এসে পড়ল পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্তচ্ছটা আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। বলছে নিদ্রিতের চোখে মানে যে ঘুমিয়ে আছে তার চোখে যেমন পড়ে তেমনি লেখকের চোখেও পশ্চিম আকাশ থেকে কি চন্দ্রাস্তের, চন্দ্র যে অস্ত গিয়েছে চন্দ্র সেটা রক্তচ্ছটা আর পূব আকাশ থেকে যে অরুণোদয়, অরুণ মানে সূর্য, সূর্যোদয়ের পূর্বাভাস মানে সারা রাতি লেখক এবং লেখকের দলবল গাড়িতে ছিলেন। রাস্তা ক্রমেই সরু হয়ে আসছে, রাস্তার দুদিকে দোকানপাট এখনও বন্ধ। বলছে ভোরবেলা না, তখন বন্ধ। 2-1টা কফির দোকান খুলি করছে, 2-1টা চা কফির দোকান খুলছে আর কি, খোলা শুরু করছে। ফুটপাতে লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে 2-4টি সুদানি দারোয়ান তসবি জপছে। বলছে ফুটপাতে লোহার চেয়ারের উপর বসে 2-4 জন সুদানি দারোয়ান তারা তসবি জপছে মানে নামাজের পর। খবরের কাগজগুলোর দোকানের সামনে অল্প একটু ভিড়। বলছে খবরের কাগজ যারা বিক্রি করে সেখানে একটু ভিড় আছে। ভোরবেলা যে তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে। তরল মানে তরল অন্ধকার, সরল আলোর জন্য, এটা কিন্তু গুরুত্বপূর্ণ লাইন। মানে গভীর অন্ধকার, তরল বলা হয়েছে এই জন্য গভীর অন্ধকার আস্তে আস্তে কমছে এই জন্য তরল বলা হয়েছে। সরল আলো মানে স্বচ্ছ সরল সকালের ভোরের আলোর জন্য জায়গা করে দিচ্ছে। আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সব কিছুই যেন কিছু কিছু দেখা হলো। লেখক বলছে যে সারা রাতি তারা আধো ঘুম আধো জাগরণ মানে জেগে অবস্থায় ছিলেন এবং কিছু কিছু দেখেছেন। সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে। বলছে এরগুলো সব দেখা জিনিসগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর লেখক বলেছেন মসজিদের মিনারগুলোকে। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের উপরে। মসজিদের মিনারগুলো তো উপরের দিকেই থাকে, নামাজের ঘরের উপরে। মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেরকম করবার মতো হাত আজকের দিনে আর কারো নাই। বলছে এই কায়রোর মসজিদ মিনারের যে মোলায়েম নিখুঁত সুন্দর কারুকাজ রয়েছে সেগুলো কিন্তু আজকাল আর দেখা যায় না। প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরে মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয়। বলছে নীলনত্ব প্রকৃতির গড়া আর মানুষের গড়া হচ্ছে পিরামিড। এই দুই সৌন্দর্যের পরে মিশরের সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে মসজিদ, ভুবন বিখ্যাত মসজিদের সৌন্দর্য। এই লাইনটাও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আসে।
পৃথিবীর বহু সমঝদার শুধু এই মসজিদগুলোকেই প্রাণ ভরে দেখবার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসেন। বলছেন পৃথিবীর অনেক লোক, সৌন্দর্যপ্রিয় লোক, এই মসজিদের মিনারগুলো, এই মসজিদগুলো দেখার জন্যই অনেক দূর দূরান্ত থেকে কায়রোতে ছুটে আসেন। এই যে আমরা পড়লাম গল্পটা, সৈয়দ মুজতবা আলীর গল্পটা অতি সুন্দর চমৎকার একটা গল্প। এটা কিন্তু সংক্ষেপিত ও পরিমার্জিত, তোমরা বড় হয়ে আরও বিস্তারিত জানতে পারবে। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সহজে পড়া শিখির পাশে থেকো, সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।